নমস্কার। আজকে শেষের রাত্রি সেই গল্পগুচ্ছ থেকে পড়ছিলাম না, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের রাত্রি। আর অল্প একটু আছে, শেষের দিকটা আমি পড়ে নিচ্ছি, শুনবেন একটু প্লিজ। যতীন চুপ করিয়া রহিল। তাহার অভাবে সংসারটা মনির কাছে একেবারে বিস্বাদ হইয়া যাইবে, এই কথা সত্য কি মিথ্যা, সুখের কি দুঃখের, তাহা সে যেন ভাবিয়া ঠিক করিতে পারিল না। আকাশের তারা যেন তাহার হৃদয়ের মধ্যে আসিয়া কানে কানে বলিল, এমনি বটে, আমরা তো হাজার হাজার বছর হইতে দেখিয়া আসিলাম সংসার জোড়া এ সমস্ত আয়োজন এ তো বড়ই ফাঁকি। যতীন গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দেবার মতো জিনিস তো আমরা কিছুই দিয়ে যেতে পারিনি। কম কি দিয়ে যাচ্ছ বাবা? এই ঘর বাড়ি টাকা কড়ির ছল করে তুমি ওকে যে কি দিয়ে গেলে, তার মূল্য ও কি কোনো দিন বুঝবে না? যা তুমি দিয়েছ তাই মাথা পেতে নেবার শক্তি বিধাতা ওকে দিন, এই আশীর্বাদ ওকে করি। আর একটু বেদানার রস দাও, আমার গলা শুকিয়ে এসেছে। মনি কি কাল এসেছিল? আমার ঠিক মনে পড়ছে না। এসেছিল, তখন তুমি ঘুমিয়ে পড়েছিলে। এসেছিল? আশ্চর্য, বোধহয় আমি ঠিক সেই সময় স্বপ্ন দেখছিলুম, যেন মনি আমার ঘরে আসতে চাইছে, দরজা অল্প একটু ফাঁক হয়েছে, ঠেলাঠেলি করছে, কিন্তু মৃত্যুকে হঠাৎ সইতে পারবে না। জানিস যতীন, এই শালটা মনির তৈরি, রাত দিন জেগে সে তোমার জন্য তৈরি করেছে, কাল শেষ করেছে। যতীন শালটা লইয়া দুই হাত দিয়া একটু নাড়াচাড়া করিল। মনে হইল পশমের কোমলতা যেন মনির মনের জিনিস। সে যে যতীনকে মনে করিয়া রাত জাগিয়া এটি বুনিয়াছে, তাহার মনের সে প্রেমের ভাবনাটি ইহার সঙ্গে গাঁথা পড়িয়াছে। কিন্তু মাসি, আমি তো জানতুম মনি সেলাই করতে পারে না, সে সেলাই করতে ভালোই বাসে না। মন দিলে শিখতে কতক্ষণ আর। সেলাইয়ের যে অনেক ভুল ত্রুটি আছে সে কথা মনে করিয়াই যতীনের আরও বেশি আনন্দ হইল। এই ভুলে বড়া শালটাকে আবার সে একটু নাড়িয়া চাড়িয়া লইল। মাসি, ডাক্তার বুঝি নিচের ঘরে? হে যতীন, আজ রাত্রে থাকবেন? ওরে যতীন, ভেবেছিলুম আমার সব কান্না ফুরিয়ে গেছে, কিন্তু দেখতে পাচ্ছি এখনো বাকি আছে, আজ আর পারছি নে। যতীন পায়ের শব্দে চমকিয়া উঠিল। মনি? না, আমি শম্ভু। আমাকে ডাকছিলেন? একবার তো বউ ঠাকুরনকে ডেকে দে তো। কাকে? বউ ঠাকুরনকে? তিনি তো এখনো ফেরেননি। কোথায় গেছেন? সীতারামপুরে। আজ গেছেন? না, আজ 3 দিন হলো গেছেন। ক্ষণকালের জন্য যতীনের সর্বাঙ্গ ঝিমঝিম করিয়া আসিল। সে সত্যটা জানতে পেরেছে, তাই না? তা তো হবেই। সে চোখে অন্ধকার দেখিল। এতক্ষণ বালিশে ঠেসান দিয়া বসিয়াছিল, শুইয়া পড়িল। পায়ের উপর সেই পশমের শাল ঢাকা ছিল, সেটা পা দিয়া ঠেলিয়া ফেলিয়া দিল। অনেকক্ষণ পরে মাসি যখন আসিলেন, যতীন মনির কথা কিছুই বলিল না। মাসি ভাবিলেন সে কথা উহার মনে নাই। হঠাৎ যতীন এক সময় বলিয়া উঠিল, মাসি, তোমাকে কি আমার সেদিনকার স্বপ্নের কথা বলেছি? কোন স্বপ্ন? মনি যেন আমার ঘরে আসিবার জন্য দরজা ঠেলেছিল, কোনো মতেই দরজা এতটুকুর বেশি ফাঁক হলো না, সেইটি। মাসি কিছু না বলিয়া চুপ করিয়া রহিলেন। মাসি, তোমার কাছে যে স্নেহ পেয়েছি সে আমার জন্ম জন্মান্তরের পাথেয়, আমার সমস্ত জীবন ভরে নিয়ে চললুম। 8 জন্মে তুমি নিশ্চয় আমার মেয়ে হয়ে জন্মাবে, আমি তোমাকে বুকে করে মানুষ করব। বলিস কি যতীন, আমার মেয়ে হয়ে জন্মাবো? তোর কোলে ছেলে হয়েই জন্ম হবে, সেই কামনাই কর না। না না, ছেলে না। ছেলেবেলায় যেমন সুন্দর ছিলে, তেমনি অপরূপ সুন্দরী হয়ে তুমি আমার ঘরে আসবে। আর বকিস নে যতীন, বকিস নে, একটু ঘুমো। তোমার নাম দেব লক্ষ্মী রানী। না, একেলে নাম না। মাসি, তুমি আমার সাবেক কেলে, সেই সাবেক কেলে তোমার আমার ঘরে এসো। মাসি, তুমি আমাকে দুর্বল মনে করো? মাসি, এ জীবনের শিক্ষা আমি এ জীবনে খাটাবার সময় পেলুম না, কিন্তু এ সমস্তই জমা রইল। আসছে বারে মানুষ যে কি পারে তা আমি দেখাবো।
চিরটা দিন নিজের দিকে তাকিয়ে থাকা সে যে কি ফাঁকি তা আমি বুঝেছি। মাসি, একটা গর্ব আমি করব। আমি সুখের উপরে জবরদস্তি করিনি, কোনোদিন কথা বলিনি। যেখানে আমার দাবি আছে সেখানে আমি জোর খাটাবো। যা পাইনি তার কাড়াকাড়ি করিনি। আমি সেই জিনিস চেয়েছিলাম যার উপরে কারো সত্য নেই। সমস্ত জীবন হাত জোড় করে অপেক্ষাই করলুম। মিথ্যাকে চাইনি বলেই এতদিন এমন করে বসে থাকতে হলো। এইবার সত্য হয়তো দয়া করবেন। ওকে ও মাসি, ওকে? কই, কেউ না তো যতীন। মাসি, তুমি একবার ও ঘরটা দেখে এসো গে। আমি যেন... না বাছা, কাউকে তো দেখলুম না। আমি কিন্তু স্পষ্ট যেন কিছু না যতীন, ওই যে ডাক্তারবাবু এসেছেন। দেখুন, আপনি ওর কাছে থাকলে উনি বড় বেশি কথা কন। কয় রাত্রি এমনি করেই তো জেগেই কাটালেন। আপনি শুতে যান, আমার সেই লোকটি এখানে থাকবে। না মাসি না, তুমি যেতে পারো না। আচ্ছা বাচ্চা, আমি না হয় ওই কোণটাতে গিয়ে বসছি। না না, তুমি আমার পাশেই বসে থাকো, আমি তোমার এ হাত কিছুতেই ছাড়ছি নে। আচ্ছা বেশ, কিন্তু আপনি কথা কবেন না যতীনবাবু। সে ওষুধটা খাওয়াবার সময় হলো। সময় হলো? মিথ্যা কথা, সময় পার হয়ে গেছে। এখন ওষুধ খাওয়ানো কেবল ফাঁকি দিয়ে সান্ত্বনা দেওয়া। আপনার এই উত্তেজনা ভালো হচ্ছে না। তাহলে তোমরা যাও, আমাকে উত্তেজিত করো না। মাসি, ডাক্তার গেছে? আচ্ছা, তাহলে তুই বিছানায় উঠে বসো, আমি তোমার কোলে মাথা দিয়ে একটু শুই। আচ্ছা শো বাবা, লক্ষ্মীটি, একটু ঘুমো। না মাসি, ঘুমোতে বলো না। ঘুমোতে ঘুমোতে হয়তো আর ঘুম ভাঙবে না। এখনো আরেকটু আমার জেগে থাকবার দরকার আছে। তুমি শব্দ শুনতে পাচ্ছ না? ওই যে আসছে, এখনই আসবে। বাবা, যতীন, একটু চেয়ে দেখো, ওই যে এসেছে। একবারটি চাও। কে এসেছে? স্বপ্ন? স্বপ্ন নয় বাবা, মনি এসেছে। তোমার শ্বশুর এসেছেন। তুমি কে? চিনতে পারছো না বাবা? ওই তো তোমার মনি। মনি? সেই দরজাটা কি সব খুলে গিয়েছে? সব খুলেছে বাপ আমার, সব খুলেছে। না মাসি, আমার পায়ের উপর ও শাল নয়, ও শাল নয়, ও শাল মিথ্যে, ও শাল ফাঁকি। শাল নয় যতীন, বউ। বউ তোর পায়ের উপরে পড়েছে। ওর মাথায় হাত রেখে একটু আশীর্বাদ কর। অমন করে কাঁদিস নে বউ, কাঁদবার সময় আসছে। এখন একটুখানি চুপ কর। কি সুন্দর শেষটা। মনি সেই ওর ভুল বুঝতে পেরে এসে ওর পায়ে পড়েছে, কিন্তু যতীনের আর তো সময় নেই। যতীন আর কি করে, ওর মনে একটা ফাঁকি থেকে গেল না, সে যে মনি চলে গেছে। আর মাসি সেই মিথ্যে করে শালটা ওর পায়ে দিয়ে রেখেছেন। ও সব বুঝে গেছে। কি অপূর্ব সুন্দর সব কিছুর ব্যাখ্যা দিয়ে গেছেন কবিগুরু। শুনুন, লাইক করবেন ভালো লাগলে, আর কমেন্ট তো করবেনই। সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি আরও গল্প এরকম পড়তে থাকবো, আপনারা বলবেন প্লিজ। হ্যাঁ, আজ আসছি, টাটা। গল্পটা এখনই শেষ হলো।